Hake rangchakni takhokchong bukhokchong TMV News and Entertainment Channel naitongnai jotono khakhamte hamjak mung yaporo. Don't do drugs and stay healthy. আজকের এই সাংবাদিক সম্মেলনে যারা সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। যে বিষয়ে আপনাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে সেই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা এখানে উল্লেখ করেছেন। তো আজকের এই যে সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। এখানে উনি ইন্ট্রোডাকশন দিয়ে কি বিষয়ে আজকে কথা বলবো তার সম্পর্কেও উনি এখানে বলেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পবিত্র বিধানসভার দুই বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার, শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়া। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের শ্রী সুনীত সরকার মিডিয়া ইনচার্জ, এবং এখানে অন্যান্য যারা উপস্থিত আছেন আমাদের কার্যকর্তারা বিভিন্ন স্তরে, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে নারী শক্তি বন্ধন যে অধিনিয়ম, যেটাকে নারী শক্তি বা মহিলা সংরক্ষণ বিল 2023, আমার মনে হয় এটা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটা বৈপ্লবিক অধ্যায়। এ বিষয়ে আগে অনেক আলোচনা হয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় আমরা কিছু না কিছু এই বিষয়ে আলোচনা রেখেছি। তবু আমার মনে হয় যে আর একটু বিশদভাবে এখানে আলোচনা করা দরকার, এবং তার যে মেইন উদ্দেশ্য লোকসভা ও বিধানসভায় যাতে মহিলারা 33% তাদের রিজার্ভেশন সেটা যাতে করা যায়, তার জন্য এই ঐতিহাসিক যে আইনটি আমার মনে হয় শুধু মহিলাদের জন্যই এটা তাদের অধিকার সুনিশ্চিত করেননি, বরং ভারতে নারীদের নেতৃত্বে যে উন্নয়ন তার পথ কিন্তু প্রশস্ত করছে সেটা। এবং 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতের নতুন সংসদ ভবনে, আমাদের সংসদ ভবন যখন প্রথম সংসদ ভবন যে নতুন সংসদ ভবন, সেখানে বিশেষ অধিবেশন সেখানে চলেছিল এবং সেই বিলটি সেখানেই কিন্তু পাশ হয়। তো সেই আইনের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের 33% অর্থাৎ 1/3 আসন সংরক্ষণ করা। আমার মনে হয় এটা ভারতের রাজনৈতিক কাঠামোতে যে জেন্ডার যে একটা বৈষম্য থাকে সেটা কিন্তু দূরীকরণ করার একটা প্রয়াস, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে সেটা হয়েছিল। আমরা সবাই জানি যে সংবিধানের 128তম যে সংশোধনী বিল অর্থাৎ 128th অ্যামেন্ডমেন্ট বিল, সেই হিসাবে সেটাকে উত্থাপিত হয়েছিল, এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতিজির স্বাক্ষরের পর এটি 106তম সংবিধান সংশোধনী আইন অর্থাৎ 106th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে স্বীকৃতি লাভ করে। নারী সংরক্ষণের এই দাবি শুধু একদিনের নয়, অনেক দিন ধরে এটাকে নিয়ে চলছিল অনেকবার, এবং প্রায় দীর্ঘ 3 দশকের সেটা সংগ্রাম। 1996-এ প্রথম এইচডি দেবগৌড়ার আমলে, মাননীয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার আমলে পেশ করা হয়েছিল, কিন্তু তখনও সেটা পাশ হয়নি। 1998 থেকে 2003 আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, একাধিকবার, কিন্তু বারবার সেখানে বাধা দেওয়া হয় বিরোধীদের তরফ থেকে, তখনও সেটা পাশ হয়নি। 2010 মনমোহন সিং সরকারের সময়েও সেটা রাজ্যসভায় বিলটি পাশ হলো, লোকসভায় সেটা পাশ হয়নি। আমরা সবাই জানি তখন সমাজবাদী পার্টি এবং যে আরজেডি সেটা অবজেকশন দিয়েছিল। কিন্তু দেখুন সময়ে কথা বলে আলটিমেটলি 2023 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন এই রাজ্যসভা এবং আমাদের
সবাই দুটোতেই বিপুল ভোটে এই বিলটি কিন্তু পাস হয়। এই আইনের কিছু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় আজকে এই সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আলোচনা প্রয়োজন। এখানে যেমন দিল্লি বিধানসভা, এখানে কিন্তু এটা দিল্লি বিধানসভার সংরক্ষণও কিন্তু এর মধ্যে যুক্ত আছে। অর্থাৎ এখানে কি বলছে যে জাতীয় রাজ অঞ্চল দিল্লির বিধানসভাতেও মহিলাদের জন্য একই হারে আসন সংরক্ষণ থাকবে বিকজ অফ স্পেশাল কনস্টিটিউশনাল, কারণ দিল্লি কিন্তু এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, এটা একটা আলাদা আইনই আছে সেখানে। কিন্তু দিল্লির জন্য সেটা যে অন্যান্য পূর্ণ রাজ্য যেগুলো আছে সেখানে যেটা 33% রিজার্ভেশন, তো দিল্লির জন্য সেটা আলাদাভাবে থাকবে বিকজ অফ দ্য স্পেশাল কনস্টিটিউশনাল স্ট্যাটাস গ্রান্টেড টু দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, while other union territory assemblies like Pondicherry and Jammu and Kashmir require separate legislative acts. এখানে আরেকটা বিষয় আমার মনে হয় এটা জানা দরকার আমাদের বা আলোচনা দরকার, যে এসসি এসটিদের জন্য যে আসনগুলো বর্তমানে ওখানে রিজার্ভেশন আছে তার মধ্যে মহিলাদের জন্য কিন্তু ওই মানে সেই রিজার্ভেশনের মধ্যে রিজার্ভেশন থাকবে, তো মহিলাদেরও সেখানে 33% রিজার্ভেশন সেখানে মাস্ট। এখানে সংরক্ষিত যে আসনগুলো সেটা প্রতিবারেই আগে কী হতো, একই জায়গার মধ্যে একই কেন্দ্রের মধ্যে আসন মহিলা আজকে এই কনস্টিটিউয়েন্সিদের মধ্যে আছে, সেটাই পরবর্তী সময় থাকবে, সেটা প্রতি বছরেই সেটা কিন্তু প্রতিবারেই সেটা চেঞ্জ হতে থাকবে। এবং প্রতিটি নির্বাচনের পরেই যখন ডিলিমিটেশন প্রক্রিয়া হবে সেই মাধ্যমে আসনগুলি রোটেশনাল সিট হবে সেগুলো, যাতে সব নির্বাচনী এলাকা থেকে মহিলাদের যাতে তাদের যে সব মহিলারা সেই সুযোগ পান, রিপ্রেজেন্টেশন থাকেন। এবং এটার যে মেয়াদকাল সেটা দেওয়া হয়েছে 15 বছর পর্যন্ত যখন এটা লাগু হবে, কিন্তু ইচ্ছে করলে সেটা সংসদ যদি চায় সেটাকে এক্সটেনশনও করতে পারে। এই যে আইনটি শুধুমাত্র যেখানে ডাইরেক্ট ইলেকশন হবে সেখানেই এটা প্রযোজ্য। অনেক সময় আমরা জানি যে রাজ্যসভার সদস্যদের জন্য কিন্তু এটা এই আইন বলবৎ না, বা যেখানে লেজিসলেটিভ কাউন্সিল আছে বিধানসভা আপনারা জানেন সেখানে এই সংরক্ষণ কার্যকরী হবে না। 2023 সালে এই আইন পাশ হওয়ার পরেও কিছু জিনিস লক্ষ্য করা গেল, এবং অ্যামেন্ডমেন্ট এই কারণেই হয়, আইন পাস হয়, অ্যাক্ট হয়, এটা নর্মাল যে প্রয়োজনের স্বার্থে আবার চেঞ্জ করতে হয়। তখন 2026 সালের এপ্রিল মাসে আবার, যেটা আমি একটু আগে বললাম যে সংসদে পেশ হয়, এবং তার যে মূল কারণ সেটা হচ্ছে এটাকে বাস্তবায়ন যদি করতে হয় তাহলে অনেক লেটে কিন্তু করতে হবে, কারণ সেখানে বলা হয়েছে যে যতক্ষণ ধরে আদমশুমারি যেটা আছে আমাদের আদমশুমারির যেটা সেন্সাস সেটা যতক্ষণ ধরে শেষ না হবে তারপরে এটা লাগু করতে হবে। তো আদমশুমারি যদি করতে হয় তাহলে দেখা যায় এটা অনেক দেরি হবে, অর্থাৎ 2034 অলরেডি আদমশুমারির কাজ শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন, সেন্সাস স্টার্ট হয়ে গেছে, তো এটা শেষ হলে তারপরে সেটা লাগু হবে, তো 2034-এ সেটা শুরু হবে, কাজে এটা অনেক লেট হবে। তার জন্য এই কারণেই আবার এটাকে অ্যামেন্ডমেন্টের জন্য এই বিলটা আনা হয়। এবং সেখানে কারণ এটা যদি আগে করা যায়, এখন যদি করা যায় তাহলে 2029-এ পার্লামেন্টারি ইলেকশন হবে, সেখান থেকে এটা শুরু হয়ে যাবে। তো এই কারণেই এই যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে, এবং নতুন যে 2027-28 সালের যে আদমশুমারির অপেক্ষা না করে 2011 সালের যে আদমশুমারি আছে, মানে 2011-র যেটা সেন্সাস হয়েছে তার উপর ভিত্তি করেই এই আসন নির্ধারণ করা যায়। তো সেইভাবেই এর জন্য এটা আনা হয়েছে। এই নিয়ে বিস্তর লোকসভার মধ্যে আলোচনা হয়েছে, বিরোধীরাও তার আলোচনা রেখেছে। এখন দেখা যায় সেখানে লোকসভার আসন সংখ্যা 543 আছে, সেটাকে বাড়িয়ে 816 শুধু না আরও বেশিও হয়তোবা বাড়ানো যাবে, সেই পরিকল্পনাও রয়েছে। এখানে এই যে বাড়ানো হয়েছে যাতে করে যারা পুরুষরা আছেন তাদের যে আসন সংখ্যা সেটা যাতে না কমে, সেটাকে ঠিক রেখে মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি করা, সেই কারণেই 2026 সালের 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা পেশ হয়, এবং 131তম সংশোধনী বিল হিসাবে সেটা পেশ করা হয়। কিন্তু আমরা জানি যে সংবিধান
যে এই সংশোধনের জন্য প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠ দরকার, যা লোকসভায় পাশ হতে দেয়নি বিরোধীরা, ইন্ডি জোটের ওরা এটাকে পাশ হতে দেয়নি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আমাদের সরকারের এনডিএ সরকারের সমস্ত নেতৃত্বরা কিন্তু সেখানে এটা করলে কি লাভ এবং আমাদের কি সুবিধা হবে সেই বিষয়ে কিন্তু প্রচুর আলোচনা সেখানে হয়েছে, তারপরেও কিন্তু সেটা পাস হয়নি। এই সংশোধনী বিলটি আমার মনে হয় ভারতের নারী শক্তির জন্য এক মহাযজ্ঞ, আমি বলবো মহাযজ্ঞ, এবং এই মহাযজ্ঞের সাফল্য আমার মনে হয় যে রাজনীতির ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ ও ভাগ্যকেও বদলে দেবে। কিন্তু এনডি জোট অর্থাৎ বিরোধীরা আবারও মহিলাদের, আমার মনে হয় যে তারা মহিলাদের অপমান করলেন, শুধু মহিলাদের নয় সমগ্র জাতিকেই বঞ্চিত করেছেন। নিজেদের রাজনৈতিক যে জমি সেটা রক্ষা করার জন্য ওনারা মরিয়া প্রচেষ্টা, এবং সবসময় ইন্ডি জোটের যারা আছেন কংগ্রেস থেকে আরম্ভ করে তৃণমূল থেকে আরম্ভ করে কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সবাই, সেটা কিন্তু তাদের মেইন যে এদের সমস্যা, তারা কিন্তু আত্মকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং ওনারা চান না যে মহিলারা এইরকম জায়গায় আসুক যেখানে ওদের অধিকার তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এবং আমার মনে হয় এই বিরোধিতার কারণে মহিলাদের যে স্বার্থ সেটা কিন্তু আবারও বলি হয়েছে, আগেও হয়েছিল এত বছর ধরে, 3 থেকে 4 দশক ধরে হয়েছে, আবার হয়েছে। দেশের সর্বোচ্চ স্তরে মহিলারা রাজনৈতিক যে অধিকার সেটা যাতে না পায় এবং তাকে কিভাবে পঙ্গু করা যায় সেটা এইবারও কিন্তু প্রমাণিত হলো। কংগ্রেস দল দীর্ঘদিন ধরে মহিলা বিরোধী অবস্থান বজায় রেখেছে, যা রক্ষণশীল মিত্র এবং প্রভাবশালী গোষ্ঠীগুলির দ্বারা প্রভাবিত। এই বিষয়ে আমি আসবো, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। এবং আমরা জানি যে আমাদের দেশের জনসংখ্যার 50% যারা মহিলা, তাদের যে প্রাপ্য অধিকার এই বিল পাস না করার কারণে তাদের অধিকার থেকে কিন্তু ওনারা বঞ্চিত হয়েছেন। আমরা সবাই জানি যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলিম মহিলাদের প্রতি অবিচার করেছিলেন, যখন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেটাকে উপেক্ষা করে উনি মুসলিম পুরুষদের যা স্ত্রীরা আছেন তাদের ভরণ পোষণ দেওয়ার রায়কে কার্যত অমান্য করেছেন। আমরা সবাই জানি বিষয়টা। এবং তার মেইন যে উদ্দেশ্য, যারা মৌলানা আছেন তাদের তীব্র প্রতিবাদের মুখে তাড়াতাড়ি করে নিজেকে পিছিয়ে নিয়েছেন, দ্রুত পিছিয়ে নিয়েছেন আমি বলবো। যখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এনডিএ সরকারের 3 তালাক নিষিদ্ধ করার ব্যবস্থা করেন, তখন এই যে শাহু বানুর যে মামলা তার পরিসমাপ্তি ঘটে। 2014 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর আমরা সবাই জানি মহিলাদের জন্য উনি যেভাবে কাজ করেন, আগে খোলা স্থানে শৌচকর্ম, তাছাড়া রান্নার গ্যাস, পানীয় জলের ব্যবস্থা, ঘরবাড়ির অভাবে খোলা আকাশের নিচে বসবাস এবং ব্যাংকিং সিস্টেম, এইসব ইত্যাদি ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসেন তারপর মহিলাদের জন্য এই কাজগুলো করেছেন। আজকে এই যে মহিলা বিরোধী শক্তি, আমি মনে হয় যে এটা সাময়িকভাবে তারা সফল হয়েছেন বিরোধীরা, এটা পাস না হওয়ার কারণে, কিন্তু কোটি কোটি নারীরা ভারতবর্ষের, তাদের আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রয়েছে এবং আমি আশা করি এতে করে আরও শক্তি বাড়বে মাননীয় প্রধানমন্ত্রীজির, এবং সেখান থেকেই তার পথও আমরা কিন্তু বের করব। এবং আমাদের এই লক্ষ্য পূরণে যে শক্তি যোগাতে, তাতে মহিলাদের তাদের ন্যায্য অধিকার দেওয়া আর পথে আরও সাবলীল, এবং আগামী দিন আমরা সেটা করব। আমি এই ইন্ডি বা বিরোধীদের এই মহিলা সংক্রান্ত সংশোধনী বিলের যে বিরোধিতা করার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি ইন্ডি জোট এবং কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে তৃণমূল সবাইকে। এবং আমি আশা করি আগামী দিনে ভারতের মহিলাদের অধিকার খর্ব করার জবাব, ওনারা যোগ্য জবাব খুব তাড়াতাড়ি পাবেন। সবাইকে নমস্কার। देखा गया है 2023 में जब ये बिल आया था तो अपोजिशन वालों ने सब ने इसको स्वीकार किया और ये पास भी हुआ है। तो अभी जो इसको पास नहीं किया गया है और अपने ही बिल को दोबारा 2026 में लाने का
क्या मकसद सोच सकते देखिए, ये तो एक बार एक्ट तो हो ही गया, 2023 में तो एक्ट है ही, तो एक्ट बन गया, खाली अमेंडमेंट होना है। तो अमेंडमेंट तो होता ही है, हम लोग भी विधानसभा में या हमारा जो ऐसे कैबिनेट में भी कभी कभी हम लोग को ज़रूरत पड़ता है, क्योंकि बहुत सारे जब काम करते वक्त कुछ लगता है नहीं ये ठीक नहीं है, उसको ठीक करना है, ऐसे ही चलता है, रूल्स आइन के अनुसार ये करते हैं। तो ये बेमतलब का चिल्ला रहा है, आप सब जानते हो। ये साउथ वाले एक बोल रहे हैं कि हमारा सीट कम हो जाएगा, ऐसा तो नहीं है। ये साउथ वाले कह रहे हैं, साउथ इंडियन सब कह रहे हैं। तो माननीय प्रधानमंत्री जी और हमारे होम मिनिस्टर साहब पूरा डिटेल्स बताया, ऐसा नहीं है, मेरे पास भी है। आप देखिए 5 साउदर्न स्टेट्स अभी दे करेंटली होल्ड 129 ऑफ 543 सीट। अब इसका मतलब क्या हुआ, 23.76%। और ये जब होगा, अगर 816 सीट्स अगर होगा तो ये 195 होगा। कहाँ था 129, वहाँ से इनका बढ़ेगा, मतलब 195 होगा, अर्थात 23.90% बढ़ेगा। तो ये बेमतलब का हल्ला करना है, इनको विरोधिता करना है, तो इसीलिए ये लोग क्या है। और ये बार बार उन्होंने कहा कि किसी भी स्टेट का, ये लोग ये भी चिल्ला रहे थे कि नॉर्थ ईस्टर्न रीजन का कम होगा, साउथ का कम होगा, तो पूरा डाटा के साथ उन्होंने कहा किसी जगह कम नहीं होगा। तो इसीलिए ये विरोधिता करने के लिए उस वक्त आप लोग तो किए नहीं। तो मेरे ख्याल से ये अभी ये बहुत खुश थे, ये लोग सोच रहे थे अभी हम लोग इंडिजूट का पहले बार विजय हासिल हुआ एंड दे आर वेरी हैप्पी। तो इनका तो ये सब कुछ ना कुछ बहाना बना के ये सब करते रहते हैं। নির্বাচন উত্তর সন্ত্রাস নিয়ে আপনি ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘুরছেন, দেখলেন পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক আপনাদের সঙ্গে ছিল। আপনার কি মনে হয় এটা কি বিক্ষিপ্ত ঘটনা নাকি পরিকল্পিত সন্ত্রাস ত্রিপুরার বিভিন্ন প্রান্তে? দেখুন, আমরা তো আগেও আমি কয়েকটা জায়গায় আমি বলেছি, এটা একটা ক্যান্সার রোগের মতো। ত্রিপুরাতে এই কমিউনিস্টদের আমল থেকে এই পরপর আমি বলবো 2000 যে আমাদের 21-এ এডিসি ইলেকশন যে হয়েছে সেখানেও কিন্তু, এবং যে কোনো ইলেকশনই হোক, আমি দেখলাম যে এটা কিন্তু আমরা দেখি যে এই ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগেও সন্ত্রাস, মাঝখানে সন্ত্রাসের মাধ্যমেই কিন্তু ইলেকশন করতে হবে, ইলেকশনে জিততে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে সব জায়গায় কিন্তু রিফর্ম হচ্ছে এখন, তো আমরা রিফর্মের জন্য চেষ্টা করছি আমাদের তরফ থেকে। তো এটা বিক্ষিপ্ত ঘটনা না, এগুলো তো আগের থেকেই। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কাউকে আমরা যেহেতু জিতেছি, আমরা নেক্সট যে ইলেকশন আসবে সেটার মধ্যে যেন যারা অন্য পার্টির সাথে যুক্ত আছে তারা অন্য পার্টি না করে আমাদের সাথেই থাকতে হবে। এই যে উদ্দেশ্য, এই যে মানে ইনহেরিট করেছে আমি বলবো, সেই ইনহেরিট করার কারণে এই কাজগুলো করে। তো আমরা জানতাম এগুলো হবে, কিন্তু পুলিশ আগের থেকে অনেক চেষ্টা করেছে। পুলিশ ফোর্স আমাদের কম ছিল, কারণ আপনারা জানেন আসামেও ইলেকশন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলও হচ্ছে, তো বিভিন্ন জায়গায় হচ্ছে। তো আমি বারবার অনেক চেষ্টা করার পরে কিছু পুলিশ ফোর্স এসেছিল বাইরের থেকে, কিন্তু ওরা তো ইলেকশনের পরের দিনে ওদের যেতে হয়েছে এবং সেইভাবেই ওরা এসেছিল। কাজে আমি বলবো না যে এটা বিক্ষিপ্ত ঘটনা, ওনারা প্ল্যান করে এগুলো করে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যে আর্থিক সাহায্যের কথা আপনি ঘোষণা করেছেন, সিপিআইএম এটা নিয়ে কটাক্ষ করছে, কারণ এর আগে তাদের অভিযোগ হচ্ছে এর আগেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, তখন কেন দেওয়া হয়নি, কি বলবেন? না দেখুন, এগুলো তো আমার একটা কথা হচ্ছে আমি কোনো বেআইনি কাজ করেছি কি না, এবার তো ত্রিপুরার মানুষই না বাইরের মানুষ। আমার এখানে যখন আসে অনেক সিপিএমের লোকও তো আসে, কংগ্রেসের লোকও আসে, যখন কোনো বিভিন্ন সমস্যায় তাদের হয়, তো এই জায়গা থেকে তো আমি দিই। কাজে এইটা এইরকম না তাৎক্ষণিক আমরা দিয়েছে, বাকি তো আরও অনেক, কারণ এই সামান্য টাকা দিয়ে তো কিচ্ছু হবে না, তো বাকি টাকাও দেবো। তো ইনস্ট্যান্টলি যখন দিতে হয় এরকম থাকে তো না যে আমার কাছে রেডিমেড কিছু টাকা আছে আমি দিয়ে দেবো। তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল তো আছে, এটা তো উনারা দেননি এর জন্য আমরা দেবো না, এরকম তো হতে পারে না। উনাদের সময়ে তো দেননি, উনারা কি দিয়েছিলেন তখন?
দেননি তো। কাজেই যখন যে জায়গায় থাকে দাঁড়িয়ে উনি মনে করেন আই এম ইন সেফ জোন, এখন আমি যেটা বলবো এটা ঠিক। আগে তো দেখতে হবে আমি কি করেছি। ওনাদের সময় যখন এইসব হয়েছিল তখন দেননি কেন ওনারা? দেননি তো ওরা। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষ হলো, ভোটের হারও উল্লেখযোগ্য সংখ্যক হারে বেড়েছে বেশ কিছু জায়গায়, কি বলবেন? না, পশ্চিমবঙ্গে এবারের যা অবস্থা, আমারও আবার যেতে হবে পশ্চিমবঙ্গে। আমি যা দেখেছি সেখানে যে রেসপন্স মানুষের মধ্যে, এবং সেখানে এবার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মানে আমার কেন্দ্রীয় নেতৃত্বরাও বলছেন, আমিও তার সাথে বলবো, এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এবার সেখানে গড়বে।